এলিজা লিখেছেন ডাইনিম রোজ লাকি। এলিজা বলল, দাঁড়ান, আমার কাপড়টি বাঁধবেন না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামীকে দেখতে চাই। অপূর্ব দৌড়ে আসতে আসতেই ফাঁসি দড়িতে ঝুলে পড়ে এলিজা। অপূর্ব সিঁড়ি বেয়ে অচিন পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে ততক্ষণ এলিজা শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে। অপূর্ব এসে অঝাপটায় জড়িয়ে ধরে এলিজার ঝুলন্ত পা। শুরু হয় বুক ফাটা কান্না। অপূর্ব কান্নার ভাঙা শব্দে ভেঙে যাচ্ছে অচিন পাহাড়। স্পর্শ হয়ে যাচ্ছে শস্য শ্যামল। প্রকৃতির রং নিমিষে বদলে গেছে। দিনের আলো নিমিষেই ফুরিয়ে যায়, ধেয়ে আসে অন্ধকার। অপূর্ব এলিজার মৃতদেহটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কেন করলে এমন? কেন করলে? হও তুমি মহাপাপী। থাকতাম না হয় এই পাপীকে নিয়েই। কেন নিজেকে এভাবে শেষ করে দিলে? কেন আমার জীবনটা ছারখার করে দিয়ে চলে গেলে? ধ্বংস করে দিয়ে গেছো আমায়, কেড়ে নিয়ে গেছো সুখ, মাটি হয়ে গেছে আমার আনন্দ। চিরতরে শেষ হয়ে গেছি আমি। কেন এমন করলে এলিজা? অপূর্বর কান্নায় প্রকৃতিও কাঁদছে। অপূর্ব এলিজার পাটা চট করে ছেড়ে দেয়। এক কদম দু কদম করে পেছাতে থাকে। ঝুলন্ত এলিজার দেহখানি দেখে তাকিয়ে ক্লান্ত। তুমি বেঈমান, তুমি ছিলে স্বার্থপর, তুমি ছিলে মিথ্যাবাদী। কথা দিয়েছিলে চিরদিন আমার সাথে থাকবে, তুমি কথা দিয়েও কথা রাখতে পারোনি। প্রতিশোধের বিষাক্ত নেশায় তুমি আসক্ত ছিলে। আমার পবিত্র ভালোবাসা পায়নি তোমায় পরিবর্তন করতে। তুমি আমাকে ভালোবাসলে নিজেকে আত্মসমর্পণ করতে না, আমার হয়ে থাকতে, গুটিয়ে নিতে না নিজেকে। দুজনে চলে যেতাম গহীন রাজ্যে, যেখানে আমাদের কেউ পেত না। তুমি মরনি, মরনি তুমি। জন্মে জন্মে এলিজা অমর হয়ে থাকবে আমার মাঝে। অপূর্ব পেছনের দিকে যেতেই একজন কনস্টেবল ধরে ফেললে তাকে। এক্ষুনি পড়ে যেতেন। অপূর্ব এলিজার ঝুলন্ত লাশটিকে মায়াভরা দৃষ্টিতে পরখ করে। এলিজার মৃতদেহ ঝুলছে। ভিড় কমে যায় অচিন পাহাড়ের নিচে থেকে। রাত 12টা নাগাদ এলিজার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। অপূর্ব এলিজার মৃতদেহটাকে বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে বসে আছে। আজ কোনো ঝিঝি পোকার ডাক নেই, নেই কেন অঙ্গীকার। থমকে আছে আকাশ, থমকে গেছে প্রকৃতি। শ্রাবণ মেঝেতে লুটিয়ে বসে আছে। বাইজিৎ আপা আপা বলে চিৎকার করছে। মঞ্জুরা মনোয়ারা হতবাক। এ কি থেকে কি হয়ে গেল? জাহাঙ্গীর বাকরুদ্ধ, বাকশক্তি হারিয়ে ফেলেছে। পাপের অনুশোচনায় দগ্ধ হয়ে ছারখার হয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ উপস্থিত হয়ে একজন মহিলা কনস্টেবল অপূর্বকে বলে, এলিজার মৃত্যুর আগে আপনার জন্য জেলখানায় বসে একটি চিঠি লিখেছিল। অপূর্ব দ্রুত হাতে চিঠিটা নেয়। এলিজাকে বুকের মাঝে শুয়ে চিঠিটা খুলে। চিঠিতে লেখা, প্রাণের চেয়েও প্রিয় স্বামী, আমি জেলখানা থেকে বলছি। আপনার ভালোবাসা জড়িত কণ্ঠে ঘৃণিত অর্ণশিশি ছিল হৃদয় হরণের চেয়েও বিষাক্ত। রক্তমাখা মায়ার চোখে যখন ঘৃণা দেখতে পেয়েছি, দুমড়ে মুচড়ে গিয়েছিল আমার হৃদয়। যখন থেকে প্রতিশোধের বিষাক্ত নেশায় আসক্ত হয়েছি, তখন থেকেই দুই হৃদয়ে শুধু আপনাকে হত্যা করতে চেয়েছে। একে একে বহুবার আপনাকে হত্যা করার পরিকল্পনাও করি, কিন্তু আমি কোনো এক অজানা কারণে বারবার থমকে যাই। আমার বিষাক্ত হৃদয়, বিষাক্ত মনের অঙ্গীকার ধীরে ধীরে ফুটেছে ভালোবাসার কলি। আমার মিথ্যা ভালোবাসার মায়াজাল আপনাকে ফাঁসাতে যে আমি ফেসে গেছি আপনার পবিত্র ভালোবাসায়। জ্যোৎস্না রাতে অর্নিশের ঝিলিকের মাঝে উপস্থিত হই আপনার রথ কেড়ে নেওয়ার জন্য, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আপনার ওই মধুমাখা কণ্ঠস্বর। সেই বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতেছিলাম আপনাকে বশ করে দেওয়ার জন্য, কিন্তু অজানা কোনো বাধায় আমি বেঁধে যাই। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যাই। ছারখার করতে চেয়েছিলাম আপনার ওই বুক, কিন্তু সেই বুক হয়ে যায় আমার নিদ্রাস্থান। আপনার বুক পাঁজর হয়ে যায় আমার প্রতিদিনের অভ্যাস। প্রতিশোধের বিষাক্ত নেশায় আসক্ত হতে হতে আটকে গিয়েছি আপনার নেশাক্ত ভালোবাসার। ধীরে ধীরে হেরিয়ে যাই যেন আপনার পবিত্র ভালোবাসার কাছে, অনুভূতির কাছে। অনুভূতিহীন হৃদয় যখন আপনার ভালোবাসা অনুভূতিতে আগ্রসিত হয়, তখন ইচ্ছা করতো আর হৃদয়কে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দিই নিজেই। তখন ভেবে নিঃশ্বাস নিতাম, হতাশ হতাম। যখন ভাবতাম যে মনে আপনাকে ভালোবাসি, সেই মনে আপনাকে হত্যা করতে চেয়েছি। খুব কষ্ট হতো যখন ওই মনে হতো যে চোখ দিয়ে আপনার মায়াবী চোখে গুলো দর্পণ পড়েছি, সেই চোখ দিয়ে আপনাকে একসময় হত্যা করা দৃষ্টে গেছি। কতটা জঘন্য নিকৃষ্ট আমি। আমি বারবার চেয়েছি আপনার হৃদয়টাকে বুক চিরে বের করে আপনার হাতে দিয়ে দেই। যদি সম্ভব হতো আমার চোখগুলো খুলে আপনার বুকের ওপর রেখে দিতাম। একবার নয়, বহুবার চেয়েছি, কিন্তু পারিনি।
ভেবেছি যদি আমার দৃষ্টি চলে যায়, তবে আপনার ওই রক্তমাখা দৃষ্টি আমি আর দর্পণ করতে পারবো না। প্রতিশোধের বিষাক্ত নেশায় হেরে যাই আপনার পাপ পবিত্র ভালোবাসার আসরের কাছে। আপনার স্পর্শ, আপনার চাহনি, আপনার কণ্ঠস্বর, আপনার আলতো হাতের ছোঁয়া, জোরপুরো দর্শন দর্পণ হয়ে ওঠে আমার প্রতিদিনের অভ্যাস। হিংস্র মালাইকা শিকদারিনী হয়ে ওঠে শান্তময় এলিজা। হিংস্র মালাইকা যার মনে ছিল না কোনো ভালো কাজ করার কোনো কিছু বা ভালোবাসা, যার মনে ছিল না আবেগ, ছিল না কোনো মিষ্টি অনুভূতি, আপনার পবিত্র ভালোবাসার জোরে তার মনে ফুটতে শুরু করে বসন্তের ফুল। বিষাক্ত মনে জন্মিয়েছে ভালোবাসা, জন্ম নেয় আবেগ, জন্ম নেয় মায়াভরা অনুভূতির ভূষণ। যে হৃদয়হীন গহীনে অঙ্গীকার প্রতিজ্ঞাবদ্ধ করেছি আপনাকে ধ্বংস করার জন্য, সেই হৃদয় কর্ণী সেই প্রতিজ্ঞাই হই। আপনাকে রক্ষা করার জন্য আপনার বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমি বেঁচে থাকতে আপনার ওপর বিপদের আঁচ আসতে দিব না। সে আমি আমার কথা রেখেছি। শেষবারের জন্য বাবরাজে উপস্থিত হই, আমার অস্তিত্ব সেদিন বরবাদ করি। মৃত্যুর আগে আজরাইল রূপে উপস্থিত হয়ে চুপস ডিপিয়ালিনী আর ইব্রাহিমের জন্য বেইমানি করেছিল তারা আমার সাথে। 5 কোটি টাকার লোভে পড়ে আমার সমস্ত সত্যি বাংলাদেশ আইনমন্ত্রীর কাছে প্রকাশ করে দেয় চিপস রুপিয়ালিনী এবং ডক্টর ইব্রাহিম চেয়েছিল আমাকে ফাঁসিয়ে দিয়ে আইনমন্ত্রীর পরিষ্কৃত 5 কোটি টাকা তারা নেবে। আইনমন্ত্রী এটা জেনে গিয়েছিল এসআই অপূর্ব চৌধুরীর স্ত্রী এলিজা চৌধুরী, সে কিনা কিলার যাকে খুঁজতে বেরিয়েছে কয়েক বছর ধরে। ডক্টর ইব্রাহিম এবং চিপস রুপিয়ালিনীর মাঝে আইনমন্ত্রী এবং কমিশনারের উদ্দেশ্যে চিঠিও পাঠায় এবং সেই চিঠিতে বলা হয় আমি যদি 72 ঘন্টার মধ্যে নিজের স্বীকারোক্তি এবং সমস্ত অন্যায় এবং হত্যার দায় স্বীকার না করি, তবে আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে এবং বিদ্যুৎ স্পৃষ্টে চেয়ারে বসিয়ে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কারণ আইনমন্ত্রী এবং কমিশনার জেনে গিয়েছিল আমি আমার জবানবন্দি একবার ঘুরিয়ে নিলে আমার নির্বিকারে কোনো প্রমাণ থাকবে না। তাই তারা পরিকল্পনাভাবে চিঠি পাঠায় এবং আপনাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করে। হিংস্র এলিজা সেদিন থমকে গিয়েছিল আমার হৃদয়। সেদিন আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছিলাম না আমার আর আমার প্রিয় মহারাজার সাথে পথ চলার এখানেই শেষ। আমার জীবনের নীল রং নিমিষে কালো হয়ে যায়। সেদিন আমি ডক্টর ইব্রাহিম আর চিপস রুপিয়ালিনীকে হত্যা করি। আমি মন স্থির করি আমি আইনের কাছে আত্মসমর্পণ করব, কারণ কথা দিয়েছিলাম আমি বেঁচে থাকতে আপনার বুকে কেউ আঘাত করতে পারবে না। আমি কথা দিয়েছি আমার জীবনের বিনিময় হলেও আপনাকে রক্ষা করব। সেই আমি আমার কথা রাখতে পেরেছি। আমার জীবনের বিনিময়ে আমি আমার জীবনকে দিয়ে গেলাম আপনাকে বাঁচতে এবার নয় 1000 বার ফাঁসি দড়িতে আমি ঝুলতে রাজি। আপনাকে রক্ষা করতে একবার নয় 1000 বার হাসি মুখে মৃত্যুবরণ করতেও রাজি। আইনের আদালতে আমি হেরে গেছি, কিন্তু আমি ভালোবাসার আদালতে জিতে গেছি। শুনছেন, হাজার চেষ্টা করেও আপনার বুকের বুক পাচারে আর কয়েকটা দিন মাথা রেখে ঘুমাতে পারলাম না। আপনার ওই মধুমুখরতা কণ্ঠে ম্যাডাম ডাকটি আর কয়েকদিন শোনা হলো না আমার। শুনছেন, দুনিয়াতে আমার মিলন হয়ে গেল না। ভাগ্যের আতশবাতির চড়েই হেরে গেছি আমি। পরপারে না হয় আমরা নীলতিমি হয়ে জন্ম নেব, একই সাথে নীলাশয় সমুদ্র 1000 বছর ধরে পাড়ি দিব। যেখানে থাকবে না অন্ধকার, যেখানে থাকবে না মৃত্যুর খেলা, যেখানে আমাদের বিচ্ছেদ হবে না। শুনছেন, খুব কষ্ট হয় আমার মরে যাবো সেই ভেবে কষ্ট হয় না আমি, কিন্তু চলে যাওয়ার পরও আপনার হাহাকার আর তাড়নার কথা ভেবে বুকটা ছাড়খাড় হয়ে যায় আমার। শুনছেন, আপনার সাথে কাটানো মুহূর্ত শিরায় শিরায় বেঁধে আছে। নিয়তির এত কঠিন পরিহাস, অচিন পাহাড়ের 100 সিঁড়ি বিশিষ্ট সিঁড়ি বেয়ে ওপরে উঠে আপনার ভালোবাসার প্রমাণ দিয়েছিলেন। আমিও সেদিন কথা দিয়েছিলাম আপনার বিপদে ঢাল হয়ে দাঁড়াবো। কিছুটা সময়ের ব্যবধানে আমার ঢালা বাক্যটি বাস্তব রূপ ধারণ করছে। অচিন পাহাড়ের প্রথমবার আপনি আপনার ভালোবাসার প্রমাণ দিয়েছিলেন নিয়তির জোরে। প্রথমবার শেষবার আমি অচিন পাহাড়ের ফাঁসিতে ঝুলে ভালোবাসার প্রমাণ দিলাম। নিয়তি আমাকে আর কয়েকটা দিন বাঁচতে দিল না। সৃষ্টিকর্তা চাইলে হয়তো পরপারে আবারও মিলন হবে। রোজাসরে আমি আপনার জন্য অপেক্ষা করব। রোজাসরে সৃষ্টিকর্তার কাছে আপনাকে ভিক্ষা চাইব। আমি পাপী, সৃষ্টিকর্তার অধম, দয়াবান এবং নয় বরাবরের ন্যায় আপনাকে চাইব।
বিনিময়ে আপনাকে পাবো। আমি হাসি মুখে আমার মৃত্যু গ্রহণ করে নিলাম। আমার প্রাণের বিনিময়ে দিয়ে গেলাম আমার প্রাণ। এলিজার প্রাণের বিনিময়ে বেঁচে থাকুক তার ভালোবাসা। শুনছেন, কষ্ট পাবে না, আমি বেঁচে থাকবো আপনার মাঝে। নিয়তি আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, বিনিময়ে পরপার আপনি আমার পাশে এসে দাঁড়াবেন। আমার প্রিয় মহারাজা, আপনাকে অনেক ভালোবাসি আমি। আজকে শেষবারের মতো বললাম, হয়তো আর কখনো দিন বলা হবে না বা সুযোগ থাকবে না। মুখ পাঠিয়ে বলতে ইচ্ছা করছে আপনাকে ভালোবাসি। শুনছেন, ভালো থাকবেন, ভালো থাকবেন সবাইকে নিয়ে। আর হ্যাঁ, নামাজে বসে আমার জন্য দোয়া করবেন, যাতে রোজ হাসরেও আমি আপনাকে নিজের করে পাই। ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন, শরীরের যত্ন নিবেন, বাবার সাথে সবসময় সদা আচরণ করবেন, অর্পাকে আগলে রাখবেন। শ্রাবণকে বলে দিয়েন পাখি আমার কাছে ভালো থাকবে। শেষবারের মতো বলতে ইচ্ছে করছে, আপনাকে ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। আমার প্রাণের বিনিময়ে দিয়ে গেলাম আপনার জীবন। এটি আপনার অপরাধী এলিজা। দেখতে দেখতে কেটে যায় 25টি বছর। এলিজার মৃত্যুর পরেই জাহাঙ্গীর স্ট্রোক করে। সাল 2001 তারিখে জাহাঙ্গীরের মৃত্যুবরণ করে। এলিজা দুনিয়া ছেড়ে যাওয়ায় জয়তুন এবং রমজান দুজনেই ভেঙে পড়ে। একসময় রমজান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। জয়তুন এখনো বেঁচে আছে, তবে নিজের শক্তিতে চলার মতো অবস্থা নেই। তাই তার দেখাশোনার জন্য অপূর্ব চৌধুরী বাড়িতে ডাকে আনার ব্যবস্থা করেছে। সকল খরচা চৌধুরী নিজেই বহন করে। 16 মার্চ 2000 সালে থমকে গিয়েছিল অপূর্ব চৌধুরী। শেষ হয়ে গিয়েছিল একটি উৎফুল্ল মানুষের হৃদয়। সারাক্ষণ এটে থাকা সুখের নিবাস ফুরিয়ে গিয়েছিল যেন সেই দিনটাতেই। হাজারো চেষ্টার হাহাকার সবকিছু যেন শেষ করে দিয়েছিল। কোনো মিনতি যেন মানাতে পারেনি, এলিজার প্রাণ ভিক্ষা নিতে পারেনি সে। পরপর 42টা খুন করার পর তার স্ত্রী ছিল তার কাছে নিষ্পাপ। এলিজার রূপের ঝলক, চুলের দর্পণ, মায়াবী হাসি, সকল কিছু ছিল অপূর্বের অভ্যাস। এলিজার তীর্য কণ্ঠ অপূর্বকে বারবার ক্ষতবিক্ষত করত। প্রতিবার ঘরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এলিজার স্মৃতি জড়িয়ে অপূর্ব বাঁচে, এখনো বেঁচে আছে। 15 বছর পর সেই ঘরটি তেমনই আছে। এলিজার ব্যবহৃত শাড়ির স্নিগ্ধ গন্ধ সুখে অপূর্ব প্রতিদিনের সকাল শুরু হয়। তার দেওয়া প্রথম এবং শেষ চিঠি প্রতিদিন সে পড়ে। যেভাবে জড়িয়েছিল এলিজা আজ নেই তো কি হয়েছে, কিন্তু তার ফেলে যাওয়া স্মৃতি যে তাকে জড়িয়ে রেখেছে ঠিক আগের মতোই। অপূর্বর মস্তিষ্কে নিউরনের ভাঁজে ভাঁজে মিশে আছে এলিজার সকল চিন্তা ভাবনা। অর্পা, তার মা বাবা এবং বৌমনি চলে যাওয়ার পর সিদ্ধান্ত নেয় কোনোদিন বিয়ে করবে না। তার ভাই দেখাশোনা করবে, রক্তের সঙ্গী হয়ে থাকবে সে। অর্পা সকালে নাস্তা তৈরি করে অপূর্বর ঘরে আসে, কিন্তু অপূর্ব নেই। দ্রুত পায়ে হেঁটে নিচে আসে, সেদিকে চোখ ঝুলিয়ে দেখে কোথাও নেই। বাড়ির বাইরে বের হয়, দেখলো বাইজিৎ আর হাতে তসবি নিয়ে পায়চারি করছে। বাইজিৎ ভাইয়া, অপূর্ব ভাইয়া কোথায় গেছে? ঘরে তো নেই। বাইজিৎ অর্পাকে হাতের ইশারা করে গেটের দিকে দেখায়। অর্পা গেটের বাইরে আসে, সেদিকে পরখ করতে দেখে অপূর্বর হাতে ভারবহন লাঠি নিয়ে এলিজার কবরের কাছে দাঁড়িয়ে আছে সে। অপূর্বর বর্তমান বয়স 45, কিন্তু দেখে মনে হয় 60 বছরের বৃদ্ধা। এলিজা চলে যাওয়ার পর দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকে। মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, যা সেরে উঠতে 8 মাস সময় লাগে। অনিদ্রা পানাহারে তার শরীরের অবস্থা খুবই নাজুক। জল জল চোখে পরখ করলো এলিজার কবর। অপূর্ব হাতে বেলি ফুল, এলিজার ব্যবহৃত শাড়ি বুকের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে এলিজার কবরের কাছে। অর্পা তাকে পরখ করছে দূর থেকে। ডান হাতে ভরবাহক লাঠি, হাঁটার জোর বোধহয় একদমই ফুরিয়ে গেছে তার। যেদিন তার প্রিয়তমার স্ত্রীকে ফাঁসির সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, বাঁচাতে পারেনি সে। 100 সিঁড়ি ওপরে উঠে কিন্তু কিছুই করতে পারেনি। ভাইয়া, ওষুধ খাওয়ার সময় হয়েছে। এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে রাতে পা ব্যথা করবে, আবার অসুস্থ হয়ে পড়বে। ভেতরে চলো। অপূর্ব কাপা চোখে অর্পার দিকে পরখ করে। অপূর্ব বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। অর্পা অপূর্বর হাত ধরল। অপূর্ব ফিরে আসতে আসতে পেছন করে এলিজার কবরে একবার দৃষ্টি স্থাপন করে। অর্পা অপূর্বকে সোফায় বসে দেয়, স্তব্ধভাবে বলে, তুমি বসো, আমি খাবার আর ওষুধ আনি। অপূর্বকে বসিয়ে এই অর্পা চলে যায়। অর্পা আবার এসে বলে,
বৌবুড়ি চলে গেছে 15 বছর, কিন্তু তার উপর থেকে তোমার ভালোবাসা ছিল কমেনি। অপূর্ব মৃদু হাসলো। অপূর্ব আজকাল কথা বলে না, কণ্ঠস্বর খুবই ক্ষীণ তার। হ্যাঁ বা না ছাড়া কোনো বাক্য যেন সহজে বলতে চায় না। অপূর্বকে ওষুধ খাইয়ে দেয় অর্পা। তৎক্ষণাৎ উপস্থিত হয় শ্রাবণ। খিদে পেয়েছে, আমাকেও খাবার দে। অপূর্ব কাঁপা কণ্ঠে বলে, ফ্যাক্টরি সবকিছু ঠিক আছে? শ্রাবণ হাতে মোবাইল বের করে বলল, সব ঠিক আছে। আমাদের বাংলাদেশে গ্লাস গ্লোভ ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ইনভাইট করেছে। অপূর্ব শ্রাবণের দিকে দৃষ্টি স্থাপন করে কাঁপা কণ্ঠে বলে, কেন? শ্রাবণ বলল, সেটা তো গেলে বোঝা যাবে। আজকে সন্ধ্যায় যেতে বলেছে এবং তাকে বিশেষ করে দাওয়াত দেওয়া হয়েছে। অপূর্ব যেতে রাজি হয়। সন্ধ্যাবেলা শ্রাবণ ইনভেটে যাওয়ার জন্য মমতাজের হাতে বারবন লাঠি নিয়ে নির্দেশ করে, কোথায় যাস? শ্রাবণ মৃদু হেসে বলল, আজকে ইনভাইট আছে, সেখানে বিশেষ অতিথি অপূর্ব, তাই যাচ্ছি সেখানে। মমতাজ খাটের কোণে বসে বলল, অপূর্বর হাঁটতে সমস্যা, দেখে শুনে নিয়ে যাস। শ্রাবণ অপূর্বর ঘরে আসে। শ্রাবণ ঘরের ভেতর প্রবেশ করতেই বুকের ভেতরটা দুমড়ে যায়। এলিজা তার মৃত্যুর আগে ঘরটি যেভাবে সাজিয়ে রেখেছিল ঠিক সেভাবেই আছে এখনো। অপূর্ব কাউকে ঘরে প্রবেশ করতে দেয় না। ঘরে জিনিসপত্র পরিষ্কার করতে চাইলেও কাউকে পরিষ্কার করতে দেয় না। অল্প বিছানা গুছাতে চাইলে অপূর্ব বারণ করে। এলিজা যেভাবে বিছানার চাদর বালিশ রেখে গেছে 15 বছর ব্যবধানে, সব সেভাবে সেইখানেই আছে। শ্রাবণ বের হয়। অপূর্ব নড়ে চড়ে বসলো। শ্রাবণ খাটের পাশে দাঁড়ায়, নত কণ্ঠে বলল, আমি তোর কষ্টটা অনুভব করতে পারি, তোর প্রতিটা মুহূর্ত আমি উপলব্ধি করতে পারি, কিন্তু তাই বলে নিজে কিভাবে শেষ করিস না। নিজের যত্ন নে, মুখে একটু হাসি ফুটিয়ে তোল। অপূর্ব ভেজা কণ্ঠে বলল, মুখের হাসিটা সেদিনই ফুরিয়ে গেছে যেদিন আমার ম্যাডাম আমাকে ছেড়ে চিরতলে হারিয়ে গেছে। শ্রাবণ অপূর্বর দিকে কিছুক্ষণ বোঝানোর পর ইনভাইটের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অপূর্বকে দেখে একজন ফরেন্সিক ডাক্তার এগিয়ে আসে। ডক্টর জুনাইদ এগিয়ে এসে বলল, মিস্টার অপূর্ব, আজকে বাংলাদেশে অনেক বড় সায়েন্টিস্টকে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং তাকে স্বর্ণের মেডেলও প্রদান করা হবে। কিন্তু কে উনি বলেন তো? আমি তো জানি না। মিস্টার অপূর্ব চৌধুরী, আপনি কি জানেন? অপূর্ব কাঁপা কণ্ঠে বলল, না। কে সে? ডক্টর জুনাইদ বলল, ডক্টর জুনাইদ, ভেতরে আসুন, জানতে পারবেন। অপূর্ব শ্রাবণ এক হাত ধরে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে উপস্থিত অনুষ্ঠানের সকলে একজন উপস্থিত তার অনুসারীদের কার্যক্রম শুরু করে। জীবন মানেই যুদ্ধ, বলে উঠল উপস্থাপক। জীবন মানেই যুদ্ধ, কেউ এই যুদ্ধে হারে, কেউ বা জিতে। জীবনে চলার পথে হাজারো বাধা বিপত্তি এসে পড়ে। জীবনে সফল হতে হয়, থাকতে হয় ইচ্ছাশক্তি, থাকতে হয় প্রচেষ্টা, রাখতে হয় ধৈর্য এবং অন্যের দেওয়া কষ্টগুলো উপেক্ষা করতে পারাটাই সফলতা অর্জনের পথ। কখনো কখনো নিজের পরিবারের মানুষ গুলো বাধা হয়ে দাঁড়ায়, কখনো কেউ মনের সাথে সাথে শরীরও পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু সমস্ত ঝাড়ঝাপটা পেরিয়ে এগোতেই হতে হয় সামনে। মনে রাখতে হয় সফলতার মূল কষ্ট বিশ্বাসঘাতকতা ও সমালোচকদের শিকার। একটি খারাপ পরিস্থিতির জন্য শিকার হতে হয় সমালোচনার, কিন্তু কখনো সে পরিস্থিতি অন্যের বাক্যগুলো কানে নেওয়া যাবে না। নিজেকে সবসময় নিজের প্রায়োরিটি দিতে হবে, যাতে কিছু লোকের কথায় নিজের মন ক্ষুণ্ণ না হয়, মাথায় উঁচু করে বাঁচার অধিকারটুকু হয়। মঞ্চে উপস্থিত হবে এখন। আমরা আমরা ডেকে নিচ্ছি আজকে সেরা ব্যক্তিকে। মঞ্চে এখন উপস্থিত হবে সায়েন্টিস্ট খুশি। তৎক্ষণাৎ অপূর্ব হকচকিয়ে যায়। সবাই কোলাহল সৃষ্টি করে। অপূর্ব দৃষ্টি আকর্ষণ করে দেখলো, এই সেই খুশি, মুখে সিটে পুড়িয়ে দেওয়া হয় যার, যে চেয়েছিল একসময় নিজের বড় সায়েন্টিস্ট হবে। মিস্টার কিন্তু পরিস্থিতি তাকে আটকে দেয়। সে ছিল পাখির বিশ্বস্ত বন্ধু। পাখি সেদিন অপূর্বকে খুশির কথায় অনুপ্রাণিত করে। মঞ্চে খুশি উপস্থিত, পরনে সাদা রঙের শাড়ি, চুলগুলো খোপা করা, মুখের ডান দিকের অংশটাও পোড়াক্ত এখনো। তৎক্ষণাৎ খুশিকে মেডেল প্রদান করা হয়। অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সাথে অপূর্বকে ডাকা হয়
তাকে মেডেল দেওয়ার জন্য। শ্রাবণ অপূর্বকে ধরে মঞ্চে নেয়। খুশি অপূর্বর হাত থেকে মেডেল পড়ে। খুশি হাতে মাইক্রোফোন নিয়ে অনেক কথাই বলল। খুশি শেষ কথা ছিল, আমার মুখ যে পুড়িয়ে দিয়েছে এটা তার ব্যর্থতা, আমার না। যারা আমার পোড়া মুখ দেখে ভয় পায় এটা তাদের ব্যর্থতা, আমার না। যে মানুষগুলো আমাকে বোঝা মনে করতো আজকে আমি তাদের দায়িত্ব নিয়েছি, আমি পেরেছি। আমি 1 থেকে 100-তে পরিবর্তন হতে। আমি আছি সফল। নিজের পরিবর্তন আনতে আমি সম্পূর্ণই সফল। খুশি ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে। আমার সফলতার পেছনে দুজন মানুষের অনুপ্রেরণা ছিল। এক আমার মা, দ্বিতীয়জন যিনি আমার পাশে দাঁড়িয়ে মিস্টার অপূর্ব চৌধুরী, যিনি আমার রক্তের ভাইয়ের থেকেও আপন, যার কথা অনুপ্রেরণা আমাকে এখানে অব্দি নিয়ে এসেছে। আমার রক্তের ভাই আমাকে বলেছিল আমি কোনোদিন সফল হতে পারবো না, কিন্তু তার ভাবনা বদলে দিয়ে অপূর্ব ভাই আজকে। আমি আপনার মেডেলটি আমার মাকে এবং আমার ভাই অপূর্ব চৌধুরীকে উৎসর্গ করতে চাই। মরা নারী আমরা আসলেই চাইলেই পারি, না পারি মানে নারী মানে শক্তি, নারী মানে সাহস। খুশির বক্তব্য শেষ করলো খুশির মাধ্যমে। ইনভাইট আসা সবাই রাতের খাবার দেওয়া হয়, যে যার মতো খাচ্ছে। অপূর্ব মুখ ভার করে চেয়ারে বসে। শ্রাবণ অপূর্বর কাঁধে ভরসাসূচক হাত রাখে। তৎক্ষণাৎ উপস্থিত হয় খুশি। অপূর্ব পরক করলো। খুশি অপূর্বর পাশের চেয়ারে ভারী এক দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল। অপূর্ব দিকে তাকিয়ে খুশি বলল, সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার মুখে এসিড নিক্ষেপ করেছিল বর্ষণ। সে 5 বছর আগে তার গার্মেন্টসে আগুন ধরাতে গিয়ে পুরোই মারা যায়। অপূর্ব টেবিল থেকে 1 গ্লাস পানি খেয়ে কাপা কণ্ঠে বলে, মানুষ অন্যায়কারীদের ছেড়ে দিলেও নিয়তি ছাড়ে না। ইভেন্ট শেষে সবাই যে যার মতো চলে যায়। রাত 11:30 নাগাদ শ্রাবণ প্রতিদিন ঘুমানোর আগে অপূর্বর সাথে দেখা করে নেয়। নিয়ম করে এটা তার অভ্যাস। একা একা বেশ কিছুক্ষণ হাঁটতে পারে না, কোথায় লুটিয়ে পড়ে থাকবে তাই দেখতে চায় শ্রাবণ। এসব ভাবতে ভাবতে শ্রাবণ অপূর্বর ঘরের দিকে চাচ্ছিল। এদিকে পরক করছে। 3 তলা স্টোর রুমে আলো জ্বলছে। শ্রাবণ দ্রুত পায়ে উল্টে সেদিকে যায়। অপূর্ব স্টোর ঘরের ভেতরে হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে। শ্রাবণ ভুরু কুঁচকে ওকে বলল, এটা কি? অপূর্ব কিছু বলল না। শ্রাবণ ভালো করে দেখল অপূর্বর হাতে একটা বোতল, নিজের হাতে নেয়। শ্রাবণ কাঁপা কণ্ঠে বলে, এটা তো কেমিক্যাল, যেটা শরীরে পুশ করলে তার শরীরের থেকে হার্ট বের করে নেওয়ারও 15 দিন পর 15 মিনিট সে বাঁচে। দেখে তো মনে হচ্ছে এটা অনেক দিনের পুরাতন। শ্রাবণ অপূর্ব চোখে চোখ রেখে বলল, এই কেমিক্যাল দিয়ে কি করিস? আর এটার তো মেয়াদ নেই। অপূর্ব কাঁপা হাতে বোতলটা জায়গা মতো রেখে দিয়ে বলল, ঘরে চল। শ্রাবণ ভুরু কুঁচকে বলল, যাবো, তবে এর আগে বল কেন এটা কিনেছিলিস? অপূর্ব বলল, বলবো, আগে ঘরে চল। শ্রাবণ অপূর্বকে ঘরে নিয়ে যায়। অপূর্ব খাটে বসিয়ে দেয়। পাশে বসে বলে, এবার বলতো এগুলোতে কি করিস? অপূর্ব বিছানায় শুয়ে বলল, সকালে বলবো, এখন বললে কি সমস্যা? অপূর্ব চোখে চশমাটা পাশে টেবিলে রেখে বলল, চাদরটা দিয়ে দে। শ্রাবণ চাদরটা জড়িয়ে দেয়। অপূর্ব কাঁধ হয়ে শুয়ে বলল, 15 বছর আগে কেমিক্যাল কেন এনেছিলিস? এনেছিলাম তা বলবো, এখন বললে সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারবো না। শ্রাবণ কথা না বাড়িয়ে শুভরাত্রি বলে চলে যায়। মমতাজ 2 দিন ধরে শ্রাবণের সাথেই শয়। মমতাজের শরীরটা ভালো যাচ্ছে না। রাত 3টা নাগাদ মমতাজ বুঝতে পারে শ্রাবণ কিছু করছে বা বলছে। মমতাজ ঘুরে তাকায়। মমতাজ ঝাপসা শোকে উঠে বসে, বাল্ব জ্বালায়। ঘরের চারদিকটা ঝুলনো। ঘরে নেই শ্রাবণ। মমতাজ ধীর পায়ে হেঁটে বাইরে যায়। দেখে শ্রাবণ নেই। তাহলে আমি ঠিকই বুঝেছিলাম। পাশ থেকে শ্রাবণ উঠে যাচ্ছিল, এটা আমি অনুভব করেছি। মমতাজ হাতে লাঠি দিয়ে ভর করে নিচে নামে। মমতাজ দেখে ঘরের দরজা সম্পূর্ণ খোলা। বাইরে কুকুর ডাকছে। মমতাজ কোমরে হাত দিয়ে কাঁপা কণ্ঠে শরীর নিয়ে টর্চ নিয়ে পারিবারিক কবরস্থানের দিকে যায়। মমতাজ বুঝতে পারে শ্রাবণ হয়তো পাখির কবরের কাছে দাঁড়িয়ে, হাতে মোমবাতি। কে বোঝাবে? মৃত মানুষের ভর ভীতি থাকে না, তাদের দুনিয়ার অনুভূতি থাকে না। তারা যে এখন পরপারের স্বর ধরে। সময়টা পেরিয়েছে, 15 বছর হয়েও গেছে, কিন্তু শ্রাবণ
পড়ে আছে সেই পুরনো স্মৃতিতে, সারাদিন মুখে হাসি ফুটিয়ে রাখে, যা সব মনো অভিনয়। মমতাজ ধীর কণ্ঠে এসে ডাকলো শ্রাবণকে। মমতাজের ডাকে শ্রাবণের ধ্যান ভাঙে। ডুবেছিল পাখির তিক্ত স্মৃতিতে। শ্রাবণ হাতে তালু দিয়ে চোখ মুছলো, কবরের পাশে মোমবাতিটা রাখলো, কবরে হাত দিয়ে বলে, মানুষ কেন অল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে, চিরদিনের জন্য কেন আসে না? ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট যদি ভুলে যাওয়া যায় না, তবে সৃষ্টিকর্তা কেন ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক বাঁধার সময় এত ক্ষীণ দেয়? ওই পাখি, তুমি চলে গেছো 15 বছর, কিন্তু তোমার প্রতি ভালোবাসা সেই প্রথম দিনের মতোই অক্ষত আছে আমার। তোমার ফলে আসা স্মৃতিগুলো আমাকে গ্রাস করে রেখেছে। শ্রাবণ মাটিতে লুটিয়ে বসে পড়ে, মমতাজকে ডাকলো না। মমতাজ ধীর পায়ে হেঁটে চলে যায় ঘরে। ঘরে যেতে দেখলো অপূর্বকে। মমতাজ কিছুটা উঁকি মেরেই দেখলো অপূর্ব নামাজ পড়ছে। মমতাজ বুঝতে পারে তাহাজ্জুদের নামাজ পড়ছে। অপূর্ব ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার ধ্বনি মমতাজের কান অব্দি আসে। মমতাজ ডান দিকে দৃষ্টি স্থাপন করে। দোতলার দিকে ঘরে জানালা দিয়ে কবরস্থানটা দেখা যায়। মমতাজ বিড়বিড় করে বলল, একজন কাঁদছে কবরে বসে, অন্যজন কাঁদছে তাহাজ্জুদে বসে। মমতাজ নিজের ঘরে চলে যায়। সায়রা আঁচল দিয়ে চোখ মুছে বলে, আমার 2 ছেলেকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও মাবুদ। অপূর্ব নামাজ শেষ করে শুয়ে পড়ে, এলিজার ব্যবহৃত শাড়িতে নাক ডুবিয়ে। রাত গভীর থেকে গভীর হচ্ছে। অপূর্বর ঘুম ভেঙে যায়। টিপ টিপ করে চোখ মেলতে বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে, যার শাড়ির আঁচলটা উড়ে যাচ্ছে অনেক দূরে। চুলগুলো ধাম খাওয়ায় উড়ছে। অপূর্ব বলে, কে তুমি? বারান্দায় দাঁড়িয়ে থাকা মেয়েটি ঘরের বাইরে বের হয়। অপূর্বর পেছন পেছন হাঁটতে শুরু করে। উল্টো দিকে মুখ ঘুরিয়ে থাকা মেয়েটি চলে যায় অজানা পথে, যে পথের কোনো শেষ নেই। অপূর্ব আশপাশ দৃষ্টি জোড়া করে, চারপাশ প্রকৃতিহীন, কোথাও কোনো গাছ নেই, শস্য নেই, শুধু মরুভূমি। তেমনই এক জায়গা। সামনে থাকা মেয়েটি হেঁটে চলে যাচ্ছে। অপূর্ব জোর গলায় বলল, কোথায় যাচ্ছ? মেয়েটি নরম কণ্ঠে বলল, অজানা ঠিকানায়। সেটা কোথায়, যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না? তুমি কে? উক্ত মেয়েটি অপূর্ব দিকে ঘুরে তাকায়। সমস্ত স্তব্ধ দাঁড়িয়ে যায়। সে আর কেউ না, এলিজা। অপূর্বর দিকে হাত বাড়িয়ে জল চোখে বলল, চলে আসুন না, আমার যে আপনাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে। চলে আসুন, আমি প্রতি প্রহর আপনার অপেক্ষায় থাকি। অপূর্ব এলিজার হাতটি ধরতে এলিজা দৌড়ে চলে যায়। অপূর্ব পেছন পেছন দৌড়াতে থাকে। কাঠ গলায়, দাঁড়াও, আসছি আমি, চলে যেও না আমায় রেখে যেও না। তৎক্ষণে এলিজা কোথায় গায়েব হয়ে যায়। অপূর্ব উষ্ণ মরুভূমিতে বসে পড়ে। চাঁদনির আলোয় মরুভূমির বালু চিকচিক করছে। অপূর্ব চারদিকে পরখ করে দেখলো কোথাও এলিজা নেই। অপূর্ব বুক ফাটিয়ে কান্না শুরু করে। কম্পিত কণ্ঠে বলল, আমি কেন একা রেখে গেলে? কেন এভাবে নিঃস্ব করে গেলে? কাঁদছিস কেন? এই অপূর্ব, সকাল হয়ে গেছে, উঠে পড়। কথাগুলো বলল শ্রাবণ। অপূর্ব চোখ মেলে তাকায়। আশেপাশে পরখ করে। শ্রাবণ দাঁড়িয়ে আছে। অপূর্ব শ্রাবণের থেকে বিন্দু বিন্দু ঘামছে শরীর। অপূর্ব চশমাটা পরে হ্যাঁ সূচক মাথা নেড়ে বলে, হয়তো স্বপ্ন। বাইরে চল, ডাক্তার বলছে প্রতিদিন সকালে 20 মিনিট হাঁটতে। অপূর্ব বের হয়। অপূর্ব শ্রাবণকে বলল, তোর প্রশ্নের উত্তর গতকাল দিতে পারিনি, আজ দেব। তো বল, কিসের জন্য এসব এনেছিলিস? অপূর্ব বলল, বাড়ির পেছনে একটা কাজের জন্য। শ্রাবণ অপূর্বর হাত ধরে নিয়ে যায় সেই বাড়ির পেছনের জায়গাটায়। একটা গোলাকার জায়গাটা দেখালো। ঢাকনা তোল, দেখিয়ে দিল অপূর্ব। শ্রাবণ পাতারস্য সরিয়ে দেখলো মাটিতে পুঁতে রাখা কিছু। আগ্রহী উপরে ঢাকনাটা খুলতে দেখলো তার ভেতরে কিছু মেডিকেল সিজার এবং ঔষধ, এবং মাঝারি সাইজের কিছু। এগুলো কয়েক বছরের পুরনো। অপূর্ব বলল, 15 বছরের পুরনো। শ্রাবণ হাত দিয়ে জিনিসগুলো দেখালো। অপূর্ব ভারী একটা দীর্ঘশ্বাস ফেলল মুহূর্তেই। দীর্ঘশ্বাস ফেলে বলল, এলিজার সমস্ত অতীত জেনে গিয়েছিলাম সেদিন। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। শুধু আমার জন্য ওর পরিবারটা বরবাদ হয়ে গিয়েছিল। আমার জন্যই এতগুলো হৃদয় নিতে হয়েছিল। তাই চেয়েছিলাম আমি নিজে আমার হৃদয়টা খুলে ওকে ওর হাতে দিয়ে দিব, এবং আমি যে 15 মিনিট বেঁচে থাকবো সেই 15 মিনিট এলিজার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করতাম। শ্রাবণ অপূর্বর কাছে এগোয়, মৃদু হেসে বলে, সে অপরাধী জেনেও তাকে ভালোবেসেছিস? অপূর্ব হেসে বলল,
সে আমার কাছে কখনোই অপরাধী ছিল না। যাকে ভালোবাসি তাকে আবার কিভাবে ঘৃণা করি, আর যাকে ঘৃণা করি তাকে কখনো ভালোবাসিনি। বেলা বেলা ফুরিয়ে বিকালের আগমন। শ্রাবণ অপূর্ব বৈঠকখানায় বসে অর্পা দুজন মিলে চা খাচ্ছে। অপূর্ব এগিয়ে এসে কিছু একটা বলতেই শ্রাবণ বলল, এভাবে বলার কি আছে? অপূর্ব বলল, আজ এখন একবার তিলকনগর নিয়ে যাবি? কেন? এলিজার সাথে যেসব জায়গা হাতে হাত রেখে হেঁটেছি সেই জায়গাগুলো শেষবারের মতো প্রদর্শন করতে চাই। শ্রাবণ অপূর্বকে আলিবাড়ির রোসরাজ্য, দিগান্ত নদীর তীরে এবং বাবর রাজ্য প্রদর্শন করিয়ে ফিরিয়ে আনে। এবার এলিজার কবরের কাছেও নিয়ে যায়। শ্রাবণ অপূর্ব দুজন মিলে পাখি লিজা এবং জয়ার কবর জিয়ারত করে। অপূর্ব শ্রাবণকে জল থেকে দেখে। অপূর্ব, আমার সম্পত্তি তোর আর অর্পার নামে লিখে দিয়ে যাব। কালকে উকিলকে নিয়ে আসিস, আর তার সাথে ঢাকার 18টি বাড়ি বিক্রি করে সেই টাকা লিজার নাম করে মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানায় দিয়ে দিবি। কারণ এসব শ্রাবণ বলল, কারণ এসব কি? কারণ এসব এলিজার বাবার টাকায় করা। হঠাৎ করে শ্রাবণ বলল, এসব কেন বলছিস? অপূর্ব বলল, গতকাল রাতে এলিজা নিতে এসেছিল আমায়। আমি আর বেশি দিন বাঁচবো না। অপূর্বর মুখে এমন বাক্য শুনে নেড়ে উঠল যেন শ্রাবণ। শ্রাবণের হাত থেকে চায়ের কাপটা রেখে সোফাতে হেলান দিয়ে বসে আর চোখে পরক করে তাকে। অপূর্ব শ্রাবণের দিকে দৃষ্টি স্থাপন করে বলল, কষ্ট পেয়েছিস? শ্রাবণ দৃষ্টি সরিয়ে নেয়। এরকমটা আর কখনো বলবি না। কাকাকে হারালাম, মায়ের মতো কাকিকে হারালাম, তাকেও হারালাম। নিজের জীবনের থেকে যাকে ভালোবেসেছিলাম অবশেষে তাকেও হারিয়ে ফেলেছি। অপূর্ব ভারী দীর্ঘশ্বাস ফেলে। আমার প্রিয়তমার স্ত্রীর কথা বললি না? শ্রাবণ অন্যদিকে মুখ ঘুরিয়ে হাতের তালুতে চোখ মুছল। তৎক্ষণাৎ উপস্থিত হলো বোরকা পরিহিত কেউ, কালো বোরকা দিয়ে পা পর্যন্ত ঢাকা। শ্রাবণ উঠে দাঁড়ায়। অর্পা মহিলাটি থেকে দেখে পরখ করে। মহিলাটি অপূর্বের সামনে এসে বলল, কেমন আছেন স্যার? অপূর্ব নজরে তাকায়। শ্রাবণ অপূর্ব, ইনি কে? চিনতে পারলাম না। অপূর্ব চাপা কণ্ঠে বলল, রুমা। শ্রাবণ ভুরু কুঁচকালো। এই সেই রেখা যার চালচলন নিয়ে আমরা কত হাসাহাসি করেছিলাম, আর আজ তার কতটা পরিবর্তন। এও কি সম্ভব? শ্রাবণ এসব ভাবতেই রুমাকে উদ্দেশ্য করে বলল, আপনি হঠাৎ? রুমা পর্দার আড়াল থেকে বলল, স্যার অসুস্থ, তাই দেখতে আসলাম। একা আসিনি, সাথে আমার মেয়েও এসেছে। শ্রাবণ বলল, কোথায়? রুমা রুনা বলে ডাক দিল। বাইরে থেকে ভেসে এলো 14 বছর বয়সী একটি মেয়ের কণ্ঠ। রুমার একমাত্র মেয়ে। অপূর্বকে এসে সালাম দিল। অপূর্ব রুনার দিকে চোখ পরক করে। মুখের গড়ন, থুতনির ধরন কিছুটা ভিকার। অপূর্ব বুকের ভেতরটা চাপ ব্যথা হলো। অপূর্বর চোখের সামনে হঠাৎ এলিজার মুখশ্রী ভেসে উঠল। আর্তনাদ আতঙ্কিত ভাবে স্থান ত্যাগ করে সে। রুমা চলে যাওয়ার পর শ্রাবণ জিজ্ঞাসা করলো, তুই না দেখলি? রুমাকে কিভাবে চিনতে পারলি? অপূর্ব কিছুটা স্নিগ্ধভাবে বলে, আমি পুলিশ ছিলাম। পুলিশের চোখে আগুনের মতো, যার চোখ একবার কাউকে প্রদর্শন করে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে। অপূর্ব শ্রাবণকে দ্বিতীয়বার বলল, আজকে রাতে একবার উকিলকে ডেকে আনিস, আমি বাকি কাজটা সম্পূর্ণ করতে চাই। শ্রাবণ ইতস্ত বোধ করলো, উদ্বিগ্ন চোখে তাকিয়ে অপূর্বর দিকে। অপূর্ব স্বাভাবিকভাবে কথা বলছে। শ্রাবণ নিম্নিক্ত স্বরে বলল, সম্ভব না। অপূর্ব শ্রাবণের হাত ধরে বলল, না করিস না, আজকে এখনই নিয়ে আয়। শ্রাবণ বাধ্য হলো। সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ে উকিলের উদ্দেশ্যে। অপূর্ব বৈঠকখানা থেকে ছাদে চলে যায়। অর্পা যেতে সাহায্য করে। অর্পা বলল, তুমি সন্ধ্যা তার উপভোগ করো, আমি নিচে চলে আসছি। অপূর্ব জল চোখে আকাশের দিকে তাকিয়ে। ঝলমল করছে তারারা, চাঁদের গা ঘেঁষে মেঘ ঘুরে যাচ্ছে। অপূর্ব ভারী আকাশের দিকে তাকিয়ে কম্পিত ঠোঁটে বলল, হাজারো তারার মাঝে আমি আর আমার এলিজার বসবাস। সে কত শান্তিতে দূরে আছে আমাকে রেখে। হাজারো তারা তার সঙ্গী, আর আমি একাকিত্ব বহন করি। অপূর্ব অজর ধরে দৃষ্টি মিলে কাঁদছে।
এখনো মনে পড়ে তোমার ঝুলন্ত দেহটাকে, চোখের সামনে দেখতে পাই আমার প্রিয়তমার ঝুলন্ত লাশ। আমি আমাকে বাঁচিয়ে নিজের প্রাণ দিয়েছে যে, আমি এই ঋণ কিভাবে শোধ করব? আমার সুখ যে ছিলে তুমি, আমার এলিজা, হৃদয়ের প্রতিটি কর্নারের গেঁথেছিলে তুমি। তোমার স্মৃতিগুলো আমি কিভাবে ভুলবো? আমি আসছি, শীঘ্রই আসছি। তুমিহীনা জীবনটা বড্ড বেশি ভার, যার ভার বহন করার শক্তি আমার নেই। চলে আসছি আমি। অপূর্ব কাপা হাতে চোখের পানি মুছলো। অপূর্ব কার উপস্থিতি অনুভব করলো, পেছনে ঘুরে দেখলো শ্রাবণ। শ্রাবণ অপূর্বর পাশে দাঁড়িয়ে, আকাশের দিকে তাকিয়ে। শ্রাবণ অপূর্বকে নিচে নিয়ে আসে। বৈঠকখানায় বসে আছে উকিল। উকিল তার সমস্ত কাগজপত্র তৈরি করে রেখেছে। অপূর্বকে বলল, এখনই এসব করার খুব দরকার। অপূর্ব মৃদু হেসে স্বাক্ষর করে দেয়। সমস্ত পেপার শ্রাবণের হাতে তুলে দিয়ে বলল, ঢাকার 18টি বাড়ি বিক্রি করে টাকা বিলিয়ে দিস গরিব অসহায় মসজিদ, মাদ্রাসা সহ সেবামূলক প্রতিষ্ঠানে। শ্রাবণ শ্বাস ফেলল হ্যাঁ সূচকভাবে। রাত 11টা নাগাদ ল্যান্ডফোন বেজে ওঠে। শ্রাবণ দ্রুত ফোনটি রিসিভ করে। ওপাশ থেকে শ্রাবণের এক বন্ধু বলে, শুনছিস 3জন লোক মিলে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে, তবে পুলিশের হাতে থেকে অপরাধী রেহাই পায়নি। মেয়েটার ঠিকানা কি, নাম কি? ওপাশ থেকে বলে, মেয়েটি খ্রিস্টান, নাম রেখা। শ্রাবণ ফোনটি রেখে দিল। অপূর্ব ঘরের উদ্দেশ্যে হাঁটা দিল। অপূর্ব বসে বসে তসবি পড়েছে, ডান হাতে তসবি, বাম হাতে এলিজার পরিহিত শাড়ি। শ্রাবণ গলায় কাশি দিয়ে উঠে বলল, রেখাকে তো চিনিস? অপূর্ব ঘুরে হ্যাঁ সূচক মাথা নাড়তে অপূর্ব বলল, রেখাকে কেউ ধর্ষণ করে মেরে ফেলেছে, তবে খুনিদেরও ধরে ফেলেছে। অপূর্ব তসবিটা কপালে ছুঁয়ে রেখে ঠোঁট কুঁচকে নরম গলায় বলে, পাপ মানুষকে ছেড়ে দেয় না, এদের শাস্তি পেতে হতো 2 দিন আগে বা পরে। অপূর্ব বলল, চল এবার কবরস্থানে যাওয়া যাক। শ্রাবণ নিয়ে যায়। শ্রাবণ প্রতিদিনই মতো হাতে মোমবাতি নেয়। পাখির কবরের কাছে শ্রাবণ মোমবাতিটা রাখে। শ্রাবণ এলিজার কবরের দিকে চোখ রাখে। আমি মরলে আমাকে এলিজার ডান দিকের কবরে কবর দিস, বলল অপূর্ব, কারণ আমার বুক পাঁজর ছাড়া যে এলিজা ঘুমাতে পারে না। রাত গভীর থেকে গভীর হয়। শ্রাবণ অপূর্বকে ঘরে দিয়ে আসে। মমতা শ্রাবণের দিকে একবার পরখ করে বলল, আমার বুকের ভেতরটা পড়ছে, একটু পর পর চাপ চাপ ব্যথা হচ্ছে, কি যেন কি হবে। শ্রাবণ উপেক্ষা করে বলে, ঘুমিয়ে পড়ো। ফজরের আজান পড়ে। তৎক্ষণাৎ শ্রাবণ অর্পার কান্নার আওয়াজ ভেসে আসে। শ্রাবণের ঘুম ভেঙে যায়। শ্রাবণ দ্রুত পায়ে ঘর থেকে বের হয়। শ্রাবণের হাঁটার জোর শক্তি কমে গেছে, বুকের ভেতর ধুকধুক করছে। শ্রাবণ নিচে আসে। বাড়ির দারোয়ান সামনে পড়ে। শ্রাবণ কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে অর্পা? কোথায় বসে কাঁদছিস? দারোয়ান কবরস্থানের দিকে দেখিয়ে দেয়। শ্রাবণ দুটো হেঁটে থমকে যায়। সেখানে অপূর্ব এলিজার কবরের ওপর লুটিয়ে পড়ে আছে। যেভাবে কবর জড়িয়ে ধরে ঠিক সেভাবেই পড়ে আছে সে। আশেপাশে কিছু লোক ভিড় করেছে। অর্পা বুক ফুটিয়ে কাঁদছে। শ্রাবণ অপূর্বর কাছে বসে কাঁপা হাতে পালস পর্যবেক্ষণ করে। অপূর্ব আর দুনিয়াতে নেই। শ্রাবণ ভাই ভাই বলে চিৎকার করে ওঠে, আমার ভাই, এই ভাই, কি করে একা একা রেখে যেতে পারলি আমায়? আমি যে নিঃস্ব হয়ে গেলাম। কাকে অপূর্ব অপূর্ব বলে ডাকবো? এই ভাই। শ্রাবণের কান্নায় ফেটে যাচ্ছে যেন মাটি, আকাশ, সবকিছু যেন ধোঁয়াশে হয়ে যাচ্ছে। অপূর্বর মৃতদেহটা নিস্তেজ। আশেপাশে মানুষের ভিড়। বাইজিৎ পাশে বসে অজয় কাঁদছে। অপূর্ব নামক মানুষটি চিরতরে হারিয়ে গেছে, তা তারা মানতে পারছে না। শ্রাবণ বলল, পরপারে এলিজার সাথে তোর আবার দেখা হোক, পরপারে অপূর্বর জীবনটা এলিজার সাথে পূর্ণ হোক। ভালো থাকিস, পরপারে দেখা হবে জান্নাতে। বেলা গড়িয়ে সন্ধ্যা। অপূর্ব শ্রাবণের কথা মতো এলিজার ডান পাশে তাকে কবর দেয়। শ্রাবণ দাঁড়িয়ে আছে কবরের কাছে। কিছু দূরে দাঁড়িয়ে আছে চাঁদনি। দূর থেকে অপূর্বর কবরটা পরখ করছে। বাইজিৎ সর্বহারা। অর্পা কাপা শরীরে ভাই ভাই বলে কাঁদছে। নিয়তির কাছে থমকে গিয়েছে হাজারো হৃদয়। শেষ অংশ কিছু চরিত্র সমালোচনা এবং আলোচনা তুলে ধরা হলো।
জাহাঙ্গীর যে তার ছেলেকে সমস্ত ভালোবাসতো, তার ছেলে জীবন বাঁচানোর জন্য নিয়েছিল অন্যের প্রাণ, কিন্তু এই পাপের অনুশোচনায় দগ্ধ হয়ে পড়েছে সারা জীবন। যতদিন বেঁচে ছিল ততদিন পাপের অনুশোচনায় দগ্ধ ছিল। ছিল না মানসিক শান্তি। পাপ মানুষকে ক্ষণিকের সুখ দিতে পারে, চিরস্থায়ী সুখ কখনোই নয়। সূর্য নিজের ভালোবাসার মানুষ হারিয়ে ভীতিকর হয়ে ওঠে হায়না হিংস্রের মতো। প্রতিশোধের আগুনে তিক্ত হয়, সে প্রতিশোধ ঝরে ভুলে যায়, হত্যা করে নিজের প্রাণপ্রিয় বন্ধুকেও। সে ভুলে যায় প্রায়শ্চিত্ত করলে তার আরেক বন্ধুর হাতের মৃত্যুবরণ করে। আতঙ্ক সে ভুলের প্রায়শ্চিত্ত করলো তার আরেক বন্ধুর হাতে মৃত্যুবরণ করে। অতঃপর চলে গেল নির্দোষ একটি মানুষের প্রাণ, প্রিয় বন্ধু রাইহান। ডক্টর ইব্রাহিম যিনি লোভে পড়ে কেড়ে নিয়েছিল একটি প্রাণ, কিন্তু এই পাপের ধামাচাপা দেওয়ার জন্য নিতে হয়েছিল একাধিক প্রাণ তাকেই। টাকার জন্য অন্ধ হয়ে চিপস সহ অনেকেই, তাদের মধ্যে কেউ বেঁচে নেই নিজেদের সুদের জন্য, তো কেউ শাস্তি পেয়েছে। শ্রাবণ তার ভালোবাসার মানুষটিকে বেঁচে থাকবে 6 মাস জেনেও বিয়ে করে। অতঃপর থমকে যায় তার হৃদয়, বেঁচে আছে তার স্মৃতি নিয়ে। ভাগ্যে নির্মম পরিহাসে যুক্ত হয় মালাইকা। মালাইকা ছিল শান্ত, পূর্ণ, ভীতিকার মেয়ে, যে অল্প আছে কেঁদে দিত, সামান্য ধমকে বুক কেঁপে উঠত তার। কিন্তু সেই মালাইকা তার পরিবার হারানোর প্রতিশোধ নিতে প্রতিশোধে বিষাক্ত নেশায় আসক্ত হয়ে যায়। নিয়েছিল একাধিক প্রাণ, কিন্তু অতঃপর থমকে যায় ভালোবাসার কাছে, যার প্রাণ নেওয়ার জন্য, যার চোখে ঘুম আসতো না, কিছু না, সময়ের ব্যবধানে তাকে বাঁচানোর জন্যই ঝুলেছিল ফাঁসি নামক দড়িতে। শেষ করেছিল নিজের জীবনের শেষটুকু তার ভালোবাসার মানুষকে বাঁচাতে। প্রতিশোধ নামক শব্দের জন্য এলিজা হয়ে উঠেছিল শান্ত থেকে বাঘিনী, কিন্তু পবিত্র ভালোবাসার জেরে হেরে যায় এলিজা। নিয়তি নির্মম পরিহাসে হেরে যায় ভালোবাসার আতশবাজির জেরাতে। তার সাথে চিরদিনের জন্য থমকে যায় অপূর্ব নামক মানুষটি। বেঁচে থেকে প্রতি মুহূর্ত মৃত্যুর স্বাদ পাচ্ছিল। অতঃপর চলে যায় তার প্রিয়তমা স্ত্রীর কাছে। একদিকে ভুলের জন্য থমকে গিয়েছিল হাজারো জীবন, শেষ হয়ে গিয়েছিল হাজারো পরিবার। বর্তমান কর্মের ওপর নির্ভর করে আগামী দিনের পরিচ্ছেদ। সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়, বদলে যায় তাদের আচরণ। সময়কে মানুষ শান্ত থেকে নতুন করে তোলে সাংঘাতিকভাবে। সময় মানুষকে করে তোলে উত্তম থেকে উত্তম। সময়ের তাড়নায় শান্ত নদীর জোয়ার নিম্ন হয় ভারী জোয়ারে, যে জোয়ারে ভাসিয়ে নিতে পারে অন্ধকার। রূপের ঝলক বৈষম্য, সকল সফলতা অর্জন করতে রূপের বাহার প্রয়োজন নেই, দরকার চেষ্টা প্রচেষ্টা। হাজারো বাধা বিপত্তি সফলতা এনে দেয় যেমন খুশি। আমরা নারী, আমরা চাইলে সবই পারি। দ্য এন্ড। এলিজা গল্পটি এখানে শেষ হয়ে যাচ্ছে। আর আমি পরীক্ষার জন্য এই কয়দিন রেগুলার পর্ব দিইনি, আজকের জন্য সম্পূর্ণ পর্বটা দিলাম। যদিও আমার কণ্ঠ অনেক খারাপ শোনাইছে, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লাগছে টানা 3 দিন ভিজার ফলে। তো একটু মানায় নিন। এই, আল্লাহ হাফেজ। আর এলিজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন।